হ্যালো, আমি রিয়া দেব। আবারও হাজির হলাম নতুন আরও একটা গল্প নিয়ে। আমি সোনালি, বয়স ৩০। জীবনে অনেক প্রেম করেছি, কিন্তু একটা জিনিস ঠিক করে নিয়েছিলাম, আমি কখনো বিয়ে করব না। সম্পর্ক আমার কাছে শুধু সময় কাটানোর মতো ছিল। কেউ একটু বেশি সিরিয়াস হয়ে পড়লেই আমি সরে যেতাম। কিন্তু ওই দিন সবকিছু বদলে গেল। আমি একটা নতুন কাজ শুরু করলাম, একজন বিখ্যাত লেখকের পার্সোনাল সেক্রেটারি হিসাবে। বাড়িটা শহরের বাইরে, বড়, নির্জন, অদ্ভুত চুপচাপ। গেটটা ঠেলে ভেতরে ঢুকতেই কেমন যেন মনে হচ্ছিল কেউ যেন আমাকে দেখছে। দরজায় নক করতেই ভেতর থেকে গম্ভীর গলা, ভিতরে আসুন। আমি ঢুকে দেখলাম চারপাশে বই, কাগজ, আর মাঝখানে বসে আছেন উনি, চোখে চশমা, মুখে অদ্ভুত শান্ত ভাব। আপনি সোনালি? জি। কাল থেকেই কাজ শুরু করুন। আমি একটু অবাক হয়েছিলাম, কোনো প্রশ্ন নেই, কিছুই না। উনি শুধু বললেন, আমি মানুষ চিনতে ভুল করি না। কথাটা শুনে আমার হালকা হাসি পেয়েছিল, কারণ আমি জানি মানুষকে ভুল বোঝানো আমার খুব ভালো আসে। সেদিন বেরোবার সময় উনি হঠাৎ বললেন, একটা কথা মনে রাখবেন, রাত ৯টার পর বাড়ির ওই পাশের ঘরটায় যাবেন না। আমি থেমে জিজ্ঞেস করলাম, কেন? কিছুক্ষণ চুপ থেকে উনি বললেন, কারণ তখন আমি লেখালেখি করি না। কথাটা অদ্ভুত ছিল, কিন্তু আমি বেশি ভাবিনি। পরের দিন থেকে কাজ শুরু করলাম। সারাদিন সব ঠিকঠাক, ফাইল গোছানো, টাইপ করা, কিন্তু বিকেলের দিকে হঠাৎ খেয়াল করলাম ওই পাশের দরজাটা একটু ফাঁক। ভেতর থেকে খুব আস্তে, যেন কারো গলার শব্দ। এসো। আমি থেমে গেলাম। বাড়িতে তো আমরা দুজনই, তাহলে এই গলা কার? আমি ধীরে ধীরে দরজার দিকে এগোতে লাগলাম। প্রতিটা পা ফেলতেই বুকের ভেতরটা ধুকপুক করছিল। হাতটা দরজায় রাখলাম, একটু ঠেলে খুলব, ঠিক তখনই পেছন থেকে একটা গলা, আমি তো বলেছিলাম ওই ঘরে যাবেন না। আমি চমকে ঘুরে দাঁড়ালাম। অরিন্দম দাঁড়িয়ে আছে আমার পেছনে, কিন্তু একটা জিনিস আমার মাথায় হঠাৎই খটকা লাগল। আমি তো কয়েক সেকেন্ড আগেই দেখেছি উনি উপরের ঘরে ঢুকলেন, তাহলে এত তাড়াতাড়ি নিচে এলেন কিভাবে? আর যদি উনি এখানেই থাকেন, তাহলে ওই ঘরের ভিতর থেকে কে আমাকে ডাকছিল? আমি আবার ধীরে ধীরে দরজার দিকে তাকালাম। এবার দরজাটা পুরো বন্ধ, আর ভেতর থেকে কোনো শব্দ নেই। অরিন্দম আমার দিকে তাকিয়ে হালকা হাসল। কৌতূহল খুব খারাপ জিনিস, সোনালি। ওই হাসিটা স্বাভাবিক ছিল না। সেই মুহূর্তে প্রথমবার আমার মনে হল এই বাড়িতে আমি একা নই। সেই দিনটার পর আমি ঠিক করলাম আর ওই ঘর নিয়ে ভাবব না। হয়তো আমি নিজেই বেশি ভাবছিলাম, হয়তো সবটাই আমার মাথার খেলা। কিন্তু অদ্ভুতভাবে অরিন্দমবাবুর দিকে আমার নজরটা বদলে যাচ্ছিল। আগে উনি শুধু আমার বস ছিলেন, এখন ওনাকে দেখলে মনে হতো ওনার মধ্যে কিছু লুকিয়ে আছে, যেটা উনি কাউকে দেখান না। একদিন বিকেলে আমি ফাইল নিয়ে ওনার রুমে ঢুকলাম। উনি জানালার পাশে দাঁড়িয়েছিলেন, বাইরে তাকিয়ে। আমি ঢুকতেই উনি বললেন, তুমি কি সবসময় এত প্রশ্ন করো? আমি একটু হেসে বললাম, না, শুধু যেগুলো ইন্টারেস্টিং লাগে। উনি ঘুরে আমার দিকে তাকালেন। ওই চোখ দুটো অদ্ভুত শান্ত, কিন্তু ভেতরে অনেক কিছু চলছে। আর আমি কি তোমার কাছে ইন্টারেস্টিং? আমি কয়েক সেকেন্ড চুপ করে থাকলাম, তারপর বললাম, আপনি নিজেই জানেন উত্তরটা। ঘরের ভেতর হঠাৎ একটা নীরবতা নেমে এলো। কেউ কিছু বলছে না, কিন্তু দুজনেই যেন কিছু বলতে চাইছি। উনি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলেন। আমি দাঁড়িয়ে আছি, নড়লাম না। দূরত্বটা কমে আসছে। মনে হচ্ছিল এবার হয়তো কিছু একটা হবে। ঠিক তখনই দরজায় নক। আমরা দুজনেই একটু চমকে উঠলাম। অরিন্দমবাবুর ছেলে দাঁড়িয়ে। ও চুপচাপ আমাদের দিকে তাকিয়ে আছে। ডিনার রেডি। কথাটা বলেই চলে গেল। মুহূর্তটা ভেঙে গেল। আমি একটু অস্বস্তি নিয়ে ফাইলটা রেখে বেরিয়ে এলাম। কিন্তু সেদিন থেকে একটা জিনিস খেয়াল করতে শুরু করলাম, ওই ছেলেটা সবসময় ঠিক সেই মুহূর্তেই আসে যখন আমি আর অরিন্দমবাবুর মধ্যে দূরত্বটা কমে যায়। প্রথমে মনে হয়েছিল কাকতালীয়, কিন্তু বারবার একই জিনিস হতে থাকলে সেটা আর কাকতালীয় লাগে না। একদিন ইচ্ছে করে পরীক্ষা করলাম। আমি নিজেই একটু দেরি করে ওনার রুমে গেলাম। কথা বলতে বলতে ইচ্ছে করেই একটু কাছে দাঁড়ালাম। উনি কিছু বললেন না, কিন্তু সরে গেলেনও না। মনে হচ্ছিল উনিও অপেক্ষা করছেন। ঠিক তখনই আবার দরজায় নক। আমি ভেতর থেকেই বললাম, কে? কোনো উত্তর নেই। দরজা খুললাম, কেউ নেই। পুরো করিডোর ফাঁকা। আমি ফিরে তাকালাম। অরিন্দমবাবু এবার প্রথমবারের মতো একটু অস্বস্তি নিয়ে বললেন,
দরজাটা বন্ধ করে দাও। আমি দরজা বন্ধ করলাম। ঘরের ভেতর আবার নীরবতা। উনি ধীরে ধীরে বললেন, সবকিছু যেটা তুমি দেখছ সেটা সবসময় সত্যি না, সোনালি। আমি একটু হেসে বললাম, আর যেটা হচ্ছে না সেটাও সবসময় মিথ্যে না। দিন যত এগোতে লাগল, একটা জিনিস আমি এড়িয়ে যেতে পারছিলাম না। অরিন্দমবাবুর ছেলে, ওর দৃষ্টিটা। 15 বছরের একটা ছেলের চোখ এমন হওয়ার কথা না। ও যখন আমার দিকে তাকায়, মনে হয় না আমি ওর বাবার অফিসে কাজ করি। মনে হয় যেন আমি ওর কোনো আলাদা হিসেবের মধ্যে আছি। প্রথমে আমি ব্যাপারটা ইগনোর করেছিলাম, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম ও শুধু তাকায় না, লক্ষ্য করে। আমি কখন আসছি, কখন যাচ্ছি, কখন অরিন্দমবাবুর রুমে ঢুকছি, কতক্ষণ থাকছি, সব কিছু। একদিন আমি কিচেনে পানি নিতে গেছি। পিছন থেকে ওর গলা, তুমি বাবার সাথে খুব কমফোর্টেবল হয়ে যাচ্ছ, তাই না? আমি ঘুরে তাকালাম। ও ঠিক পেছনে দাঁড়িয়ে, চোখে সেই একই শান্ত দৃষ্টি। আমি একটু হেসে বললাম, আমি আমার কাজটাই করছি। ও মাথা নেড়ে বলল, সব কিছু কাজের জন্য হয় না। কথাটা বলেও চলে গেল, কিন্তু অদ্ভুতভাবে কথাটা মাথায় ঘুরতেই থাকল। সত্যিই তো, সবকিছু কি শুধু কাজের জন্য হচ্ছিল? কারণ অরিন্দম রামুর সাথে আমার সম্পর্কটাও বদলে যাচ্ছিল। আগে শুধু ফাইল, কাজ, ডিকটেশন, এখন অযথা কথা, হালকা হাসি, দীর্ঘ নীরবতা, কখনো কখনো শুধু একে অপরের দিকে তাকিয়ে থাকা। একদিন রাতে কাজ শেষ হতে হতে আবার দেরি হয়ে গেল। বাড়িতে তখন প্রায় সবাই নিজের ঘরে। আমি বেরোতে যাচ্ছিলাম। উনি হঠাৎ বললেন, এত তাড়াহুড়ো কেন? আমি থেমে গেলাম। দেরি হয়ে যাচ্ছে। উনি একটু কাছে এসে দাঁড়ালেন। সব দেরি ভালো না, সোনালি। আমি চুপ করে থাকলাম। দূরত্বটা আবার কমে আসছে। এইবার কেউ নক করল না, কেউ ডাকল না। মনে হচ্ছিল এইবার কিছু একটা সত্যিই হবে। ঠিক তখনই দরজার লাইটটা হঠাৎ একটু ফ্লিকার করল। আমরা দুজনেই একসাথে দরজার দিকে তাকালাম। দরজা আধ খোলা, আর সেখানে দাঁড়িয়ে ও, অরিন্দমবাবুর ছেলে, চুপচাপ, আমাদের দিকে তাকিয়ে। কিছু বলছে না, কিন্তু ওই দৃষ্টিটা এইবার আগের থেকে আলাদা, শান্ত না, বরং যেন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আমি অস্বস্তিতে সরে এলাম। অরিন্দমবাবু একটু কঠিন গলায় বললেন, এই সময় এখানে কেন? ও ধীরে ধীরে ভেতরে ঢুকল, চোখ আমার দিকেই। তারপর খুব আস্তে বলল, আমি শুধু দেখতে এসেছি আপনারা কতদূর যেতে পারেন। ঘরের ভেতর একদম নিস্তব্ধতা। আমার বুকের ভেতরটা ঠকঠক করছে। আমি বুঝতে পারছিলাম এই বাড়িতে আমি আর শুধু অবজারভার না, আমি এখন কারো খেলায় ঢুকে পড়েছি। আমি সোনালি। আমায় দেখতে বেশ সুন্দর। কোমর অবধি কালো স্ট্রেইট চুল, লম্বা ফিট ফিগার, গোলাপি ঠোঁট। আর আমি সবসময় টাইট ড্রেস পরি। আমি জানি আমার দিকে তাকিয়ে থাকতে হয়। এই বাড়িতেও তার ব্যতিক্রম হয়নি। অরিন্দমবাবু আর ওনার ছেলে দুজনেই তাকিয়ে থাকে আমার দিকে, চোখ সরাতে পারে না। একসাথে বাপ ছেলে পাগল আমার জন্য। দিনগুলো কেমন যেন বদলে যাচ্ছিল। অরিন্দমবাবুর সাথে আমার দূরত্বটা ধীরে ধীরে কমে আসছিল। আগে শুধু কাজ, এখন কাজের মাঝেই অযথা কথা, চোখে চোখ রাখা, নীরবতা, যেটা কেউ বলছে না, কিন্তু দুজনেই বুঝছি। একদিন আর অপেক্ষা করলেন না উনি। আমি ফাইল নিয়ে ওনার রুমে ঢুকেছি। উনি চুপচাপ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলেন। তারপর ধীরে ধীরে বললেন, সোনালি, তুমি কি বুঝতে পারছ আমি কি বলতে চাইছি? আমি কিছু বললাম না, শুধু তাকিয়ে রইলাম। উনি উঠে দাঁড়ালেন, আমার সামনে এসে থামলেন। আমি তোমাকে পছন্দ করি, শুধু কাজের জন্য না। ঘরের ভেতর একদম নীরবতা। আমি জানতাম এই মুহূর্তটা আসবে। আমি হালকা হেসে বললাম, আমি ভাবছিলাম আপনি কবে বলবেন। উনি একটু অবাক হলেন, মানে? আমি চোখ নামিয়ে আবার তাকালাম। আমিও রাজি। ওই মুহূর্তে সবকিছু খুব সহজ মনে হচ্ছিল। কোনো জটিলতা নেই, কোনো বাধা নেই, শুধু আমরা দুজন। তারপর শুরু হলো আমাদের সম্পর্ক। প্রথমে লুকিয়ে, তারপর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেল। একসাথে সময় কাটানো, হাসি, কথা, আর এক অদ্ভুত স্বস্তি, যেটা আমি আগে কখনো ফিল করিনি। আমি যে কখনো বিয়ে করব না ঠিক করেছিলাম,
সেই আমি ধীরে ধীরে বদলে যাচ্ছিলাম। আর একদিন উনি হঠাৎ বললেন, আমরা কি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে পারি? আমি বুঝে গিয়েছিলাম উনি কি বলতে চাইছেন। কিছুক্ষণ চুপ করে থাকলাম। তারপর মাথা নেড়ে বললাম, হ্যাঁ, পারি। বিয়ে হয়ে গেল। সবকিছু খুব দ্রুত, খুব সহজে। আমি এখন এই বাড়িরই একজন। কিন্তু একটা জিনিস কখনো বদলায়নি। ও অরিন্দমবাবুর ছেলে। বিয়ের দিনেও সবাই যখন ব্যস্ত, ও চুপচাপ এক কোণে দাঁড়িয়েছিল, চোখ একদম আমার দিকে। না রাগ, না খুশি, শুধু একটা অদ্ভুত শান্ত দৃষ্টি। আমি ওর দিকে তাকাতেই ও খুব আস্তে ঠোঁট নাড়িয়ে বলল, এখন খেলা শুরু হলো। এখন ও শুধু অরিন্দমবাবুর ছেলে না, ও আমারও ছেলে। ধীরে ধীরে ও আমার সাথে অনেকটাই জড়িয়ে গেল। আগে যেখানে দূরে দূরে থাকত, এখন নিজে থেকেই এসে আমাকে জড়িয়ে ধরে। কোনো কথা না বলেও বুঝিয়ে দেয় ও আমাকে খুব ভালোবাসে। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিই, চুপ করে পাশে বসে থাকি। এই ছোট ছোট মুহূর্তগুলোতেই একটা আলাদা শান্তি আছে। মাঝে মাঝে ও আমার পাশেই ঘুমিয়ে পড়ে, একদম বাচ্চাদের মতো। আমার হাতটা ধরে রাখে, যেন আমি থাকলেই ওর সব ঠিক আছে। অরিন্দমবাবু বাড়িতে না থাকলে ও আরও বেশি আমার কাছে আসে। রাতে এসে বলে, আজ তুমি থাকো আমার পাশে। আমি ওকে না বলতে পারি না। ও আমার পাশে শুয়ে থাকে, আমাকে জড়িয়ে ধরে। কিন্তু সেখানে কোনো অস্বস্তি নেই, শুধু একটা জিনিস, মা আর ছেলের নিঃশব্দ ভালোবাসা। ওর নিঃশ্বাস ধীরে ধীরে শান্ত হয়ে আসে। আমি বুঝতে পারি ও ঘুমিয়ে পড়েছে। আর সেই মুহূর্তে আমার মনে হয়, হয়তো এই প্রথম আমি সত্যি কারোর জন্য দরকারি হয়ে উঠেছি। বিয়ের পর আমি এই বাড়িটাকে নতুন করে চিনতে শুরু করলাম। আমাদের রুমটা আলাদা, বিশেষ করে বাথরুমটা। পাশের ঘর থেকে সব বোঝা যায়। এটা ইচ্ছে করেই বানানো, স্বামী স্ত্রীর মধ্যে আকর্ষণটা আরও বাড়ানোর জন্য। প্রথমে একটু অস্বস্তি হয়েছিল, কিন্তু পরে বুঝলাম উনি জানেন, আমিও জানি। একদিন আমি স্নান করছিলাম, জলের শব্দ, চারপাশে কুয়াশা। হঠাৎ মনে হল পাশের ঘর থেকে উনি দেখছেন। আমি থামিনি, কারণ আমারও ভালো লাগছিল ওনার সেই নিঃশব্দ দেখা। কোনো কথা নেই, কোনো স্পর্শ নেই, তবুও একটা অদ্ভুত টান তৈরি হচ্ছিল। আমি জানতাম উনি আছেন, আর উনিও জানতেন আমি জানি। এই নিঃশব্দ বোঝাপড়ার মধ্যেই আমাদের সম্পর্কটা আরও গভীর হচ্ছিল। একদিন একটা অপ্রস্তুত ঘটনা ঘটে গেল। আমি স্নান করছিলাম, সবকিছুই আগের মতোই স্বাভাবিক। আমি ভাবছিলাম পাশের ঘরে অরিন্দম আছেন। কিন্তু হঠাৎ একটা শব্দ, দরজার বাইরে কারো পায়ের আওয়াজ। আমি থেমে গেলাম, মনে হলো কিছু একটা ঠিক না। দ্রুত নিজেকে সামলে বাইরে বেরোলাম, আর তখনই দেখলাম ও অরিন্দমের ছেলে, দরজার পাশে দাঁড়িয়ে, চোখে অদ্ভুত এক ধরা পড়া দৃষ্টি, যেন ও নিজেও বুঝতে পারছে এটা হওয়া উচিত ছিল না। আমার বুক ধক করে উঠল। আমি তাড়াতাড়ি নিজেকে ঢেকে নিলাম, লজ্জা, অস্বস্তি সব একসাথে। কিছুক্ষণ আমরা দুজনেই কিছু বললাম না। তারপর ও ধীরে মাথা নিচু করে বলল, সরি। কণ্ঠটা একদম বদলে গেছে। আগের সেই ঠান্ডা হিসেবে ভাবটা নেই, বরং অস্বস্তি, দ্বিধা। আমি কিছু বললাম না, শুধু মাথা নেড়ে পাশ কাটিয়ে চলে এলাম। কিন্তু সেদিনের পর থেকে সবকিছু বদলে গেল। ও আর আগের মতো আমার সামনে আসত না, দূরে দূরে থাকত, কিন্তু মাঝে মাঝে চুপচাপ তাকিয়ে থাকত। আর সেই দৃষ্টিটা এবার আর আগের মতো না। সেখানে একটা প্রশ্ন ছিল, একটা অস্বস্তি, আর যেন কিছু একটা বদলে যাওয়ার শুরু। এইভাবেই কেটে গেল ৩ বছর। সময়ের সাথে অনেক কিছু বদলে যায়, কিন্তু কিছু জিনিস চুপচাপ থেকে যায়। ও এখন আর ছোট নেই। আজ ও ১৮তে পা দিল। বাড়িতে খুব একটা আয়োজন হয়নি, শুধু আমি আর ও। অরিন্দম সেদিন বাড়িতে ছিল না। সন্ধ্যের পর বাড়িটা অদ্ভুত চুপচাপ হয়ে গেল। আমি ওকে বললাম, হ্যাপি বার্থডে। ও হালকা হেসে বলল, তুমি আছো, এটাই যথেষ্ট। কথাটা শুনে একটু থেমে গেলাম। আগে এই কথাগুলো আলাদা লাগত না,
এখন লাগে। রাত বাড়তে লাগল। আমি নিজের রুমে চলে এসেছিলাম। কিছুক্ষণ পর দরজায় হালকা নক। আমি খুলতেই ও চুপচাপ দাঁড়িয়ে। ঘুম আসছে না। আমি একটু ভেবে বললাম, এখানেই শুয়ে পড়ো। ও এসে পাশে শুয়ে পড়ল। সবকিছু স্বাভাবিকই ছিল। আগেও এমন হয়েছে। কিন্তু আজ কিছু একটা আলাদা। ওর নিঃশ্বাস, ওর চুপচাপ থাকা। আমি বুঝতে পারছিলাম ও কিছু বলতে চাইছে, কিন্তু বলছে না। আমি ধীরে বললাম, কি হয়েছে? ও একটু ঘুরে আমার দিকে তাকালো। চোখে সেই পুরনো গভীরতা, কিন্তু আজ আরও ভারী। সেই রাতে ও ঝাঁপিয়ে পড়ল। খেলা শুরু হলো। এক পুরনো খেলা, যে খেলা বহু বছর ধরে চলে আসছে। বিছানা ভিজে গেল। হঠাৎ বাড়ির কারেন্ট চলে গেল। তারপর খেলা শুরু হলো বাথরুমে, বাথটাবে বসে, শাওয়ারের নিচে দাঁড়িয়ে। তারপর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক বেশ ভালোই চলছিল। অরিন্দম শক্ত মানসিকতা, মজবুত শরীর, সবকিছুতেই একটা স্থিরতা ছিল। ওর পাশে থাকলে নিজেকে নিরাপদ লাগত। ওর ছেলে এখন আর ছোট নেই। ধীরে ধীরে ওর মধ্যেও সেই একই দৃঢ়তা, সেই একই উপস্থিতি তৈরি হয়েছে। সবকিছু যেন ঠিকঠাকই চলছিল। কিন্তু হঠাৎ আমার জীবনে একটা অদ্ভুত পরিবর্তন এলো। প্রথমে আমি নিজেও বুঝতে পারিনি, কিন্তু ধীরে ধীরে অনুভব করলাম আমার ভেতরে কিছু বদলে যাচ্ছে। আমার চিন্তা, আমার অনুভূতি, সবকিছু যেন অস্বাভাবিকভাবে তীব্র হয়ে উঠছে। ছোট ছোট বিষয়েও মন অস্থির হয়ে যাচ্ছিল। এক ধরনের অদ্ভুত অশান্তি, যেটাকে আমি এড়িয়ে যেতে পারছিলাম না। ডাক্তার দেখানোর পর প্রথমবার আমি শব্দটা শুনলাম, হাইপার সেক্সুয়াল ডিসঅর্ডার। আমি কিছুক্ষণ চুপ করেছিলাম। কথাটা শুনে নিজের কাছেই অচেনা লাগছিলাম। আমি যে সবকিছু এতটা কন্ট্রোল করে চলতাম, হঠাৎ যেন নিজের ভেতরের উপরই নিয়ন্ত্রণ হারাতে বসেছি। আমি চেষ্টা করছিলাম নিজেকে সামলাতে, স্বাভাবিক থাকতে, কিন্তু যত দিন যাচ্ছিল এই অস্থিরতাটা ততই বাড়ছিল। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা হলো, এই পরিবর্তনটা শুধু আমার ভেতরেই থেমে থাকেনি। আমি বুঝতে পারছিলাম এই বাড়ির পরিবেশ, এই মানুষগুলো, সবকিছুই ধীরে ধীরে এর প্রভাবের মধ্যে ঢুকে পড়ছে। এই সময়টার মধ্যেই অরিন্দম হঠাৎ কাজের জন্য বাইরে চলে গেল। প্রথমে কয়েকদিনের কথা ছিল, কিন্তু সেটা গড়িয়ে দাঁড়াল ৩ মাস। বাড়িটা হঠাৎ খুব ফাঁকা হয়ে গেল। আগে যেখানে ওর উপস্থিতি একটা ভারসাম্য তৈরি করত, এখন সেই জায়গাটা খালি। আর সেই খালি জায়গাটা আমার ভেতরের অস্থিরতাকে আরও বাড়িয়ে দিল। আমি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করতাম, কাজ, বই, নিজের সাথে সময়, কিন্তু কিছুই পুরোপুরি কাজ করছিল না। রাতগুলো সবচেয়ে কঠিন হয়ে উঠছিল, নিঃশব্দ, লম্বা, আর ভেতরের সেই অজানা অস্থিরতা। এই জায়গা পূরণ করল তার ছেলে। শুরু হলো খেলা, সেই পুরনো খেলা। আমরা সব জায়গায় খেতাম। রান্নাঘরে আমি রান্না করছি, ও খেলছে। সোফা, খাট, বাথরুম, ছাদ, বাগান, কিছু বাদ দিতাম না। আমাদের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই রকম আরও গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী গল্পে।